এখন টাকাটা তখনই চলে যাবে যখন ওই সেন্ট্রাল ব্যাংক আমেরিকা থেকে বলা হবে ইয়েস। ইয়েস বলার আগে তার দায়িত্ব আছে কিন্তু বাংলাদেশ ব্যাংক ইনফর্ম করা এবং ডবল চেক করতে হবে কিন্তু এখানে। যেহেতু আগে একটা ঘটনা ঘটেছে, ২য় পর্যায়ে এটা ঘটবে না কিন্তু। মানুষ তো সন্দেহ করতেই পারে যে সরকার ধামাচাপা দিচ্ছে, একসময় প্রকাশ পাবে। আর যদি প্রকাশ পেয়ে যায়, আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমার কাছে প্রধান আসামি হবে আমেরিকান ফেডারেল ব্যাংক, রিজার্ভ ব্যাংক, যিনি টাকাটা ছেড়ে দিলেন। কার কথা দিলেন, কিভাবে দিলেন, কিসের সিকিউরিটি আপনার কাছে আছে? আর না যেয়ে থাকে, তাহলে গুজব। আমার বলার কিছু নাই। চীন ইতিমধ্যেই বলেছে, যেহেতু আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ব্রিজ করতেছে, কালভার্ট করতেছে, এগুলো করতেছি। এগুলি করে দেখা যাচ্ছে প্রকারান্তে ভারত সুবিধা পাচ্ছে। তার যোগাযোগ ব্যবস্থায়। এই পদ্মা ব্রিজ সে ব্যবহার করবে, যমুনা সে ব্যবহার করবে। অর্থাৎ ভারতের জন্য আমরা স্পেস তৈরি করে দিচ্ছি। সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশ ব্যাংক নিয়ে দেখেন। সারোয়ার বলেছে দিদেন গভর্নর ইন্ডিয়ান সফরে ১ মাস গেলে ১ মাস গেলে। উনি বলেননি। এখানে সারোয়ার একটা ছোটখাটো ভুল করেছে কিন্তু। আপনি কিভাবে চিন্তা করলো সারোয়ার যেটা গভর্নমেন্ট জানে না উপর দিকে? উনাকে বলা হয়েছে কিপ মাম। কিছু বলবে না। বোবা অন্ধ বয়রা কানা তার। এবং পুরা বাংলাদেশ ব্যাংকটাই জানতো কিন্তু কেউ প্রকাশ করবে না এইজন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। যখন অতি জরুরি হয়ে গেল, এটা খোলাসা হয়ে গেল, বিদেশি পত্রিকা উঠলো, তখন জিনিসটা ফ্লাশ করা হলো। সুতরাং এখানে কিন্তু ডক্টর আতিয়ারকে আমি বলব, তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন এবং তিনি তার সামনে কেঁদেছিলেন। প্রধানমন্ত্রী তাকে কিন্তু আশ্বস্ত করেছিলেন। কারণ তিনি খুব দুঃখিত হয়েছিলেন যে এটা হলো কেন? খুব ভালো জানতেন তাকে। এখন এই ব্যাপারটা কিন্তু এদিকে দেখেন। নতুনভাবে আসেন। ১ম যেটা ঘটে গেল, টাকা উদ্ধার হলো, কিভাবে গেল কেন সমস্ত কিছু কিন্তু ডকুমেন্টারি হলিউডে বই হয়ে গেছে এটা। ফিল্ম। কোথায় আছে? এখন ২য় পর্যায়ে আসেন। ৩ টা টায়ার থাকে কিন্তু। টাকাটা যদি এখান থেকে যেও থাকে, চূড়ান্ত পর্যায়ে টাকাটা আছে কোথায়? ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ আমেরিকা। সমস্ত পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকের টাকা এখানে থাকে কিন্তু। কারণ আমদানি রপ্তানির জন্য, বিভিন্ন এলসি ওপেনের জন্য গ্যারান্টি প্রয়োজন হয়। এখন টাকাটা তখনই চলে যাবে যখন ওই সেন্ট্রাল ব্যাংক আমেরিকা থেকে বলা হবে ইয়েস। ইয়েস বলার আগে তার দায়িত্ব আছে কিন্তু বাংলাদেশ ব্যাংক ইনফর্ম করা এবং ডবল চেক করতে হবে কিন্তু এখানে। যেহেতু আগে একটা ঘটনা ঘটেছে, ২য় পর্যায়ে এটা ঘটবে না কিন্তু। সুতরাং যারা রিপোর্টটা করেছে, আমি ব্যাংকিং সেক্টর সম্পর্কে তত জানি না। তবে আজকে আমার একটা টক শো, ইংরেজি টক শোতে ডক্টর জাহিদ সাত্তার বাংলাদেশ ব্যাংকের একজন এক্স ইডি আব্দুর রহিম এসেছিল। সেখানে আলোচনা হয়েছে, এটি মেইন ইস্যু ছিল কিন্তু। এবং সেখানে তারাও কথাগুলো বললেন। আমার জানার আগ্রহ ছিল। এই যে ৩ টা লেয়ার আছে এখানে। ফাইনাল লেয়ার কি টাকা আমেরিকাতে যাবে। আমেরিকা রিজার্ভ ব্যাংকে যাবে কিন্তু। ওখানে যখনই বলবে টাকা সিগন্যাল দিয়ে দিবে ডিজিটাল দিয়ে পাঠিয়ে দাও। ওরা সাথে, সাথে বাংলাদেশ বিভিন্ন চ্যানেলে জানাবে। কারণ ৳১ ৳২ না। একটা হ্যাকিং হয়ে গেছে এর আগে। সুতরাং এই ৩ টা শর্ত মেনে যদি এবার টাকাটা যেয়ে থাকে, দায়িত্ব আমেরিকা। ফেডারেল রিজার্ভ ব্যাংকে বলতে হবে যে আপনার সিকিউরিটি তো আপনার নাই। আমি দিতে পারি। আমার এখানে দুর্বল সিকিউরিটি আছে। টাকা দিতে বলছে। দেখেন বাংলাদেশেও কিন্তু এখন টাকা চেক দেন। এখন সরাসরি কিন্তু যিনি চেক দেন তাকে ফোন করে, "স্যার আপনি কি চেক দিয়েছেন?" আমরা তো ফোন পাই। বা আমরা যাকে দেই, আমরা যাই হয়। তাহলে এই যে টাকাটা গেল এখানে, নর্থ ইস্ট পত্রিকায় কি এগুলো ব্যাখ্যা দিয়েছে? আপনি যখন নিউজ করতেছেন, করেন আমার অসুবিধা নাই। আপনাকে কিন্তু অথেন্টিক ভাবে প্রমাণ করতে হবে এটা। ৩ টা লেয়ারটা ব্রেক হয় কিভাবে? আমেরিকাতে কি করতেছে? আমি ধরুন বাংলাদেশ সব খারাপ। নর্থ ইস্ট আমেরিকা খারাপ? নিউজের নিউজটা কিন্তু অনেক বড়। ওরা অনেক কিছু বিশ্লেষণ করে অনেক কিছু এবং এটা যদিও নামটা আমি উল্লেখ করা হয় নাই, তবু আমরা জানি যে এটা চন্দন নন্দী করেছেন। আমার কিন্তু আলোচনা হয়েছে না। আমি বলছি অনেক বড় করে লিখেছি। কিন্তু সর্বশেষে একটা কথা বলতে হবে কিন্তু। টাকা আছে সারোয়ারের কাছে। ফাইনাল টাকাটা। সারোয়ার টাকা দেওয়ার আগে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। বিভিন্ন চ্যানেল আছে কিন্তু। সব চ্যানেল যদি বন্ধ হয়ে থাকে, স্টেট টু স্টেট কথা বলতে পারে কিন্তু। রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলতে পারে। যে আমরা পাচ্ছি না, এই আইসে হইতে পারে। যদি দায়িত্ব না নেওয়া থাকে তাহলে আমেরিকান সিস্টেম দুর্বলতা আছে কিন্তু। এখন দেখেন সারা পৃথিবীর টাকা কিন্তু এখানে। আজকে বাংলাদেশ, কালকে ইন্ডিয়া যাবে, ভুটান যাবে। এই যে অরক্ষিত অবস্থা রিজার্ভের, এটাও কিন্তু আলোচনা আসা উচিত। এই সব টকশোতে। কেন? টাকাটা গেল কিভাবে এখান থেকে? সারোয়ার কিভাবে টাকা দিল? আমার টাকা আমাকে জিজ্ঞেস করবে না সে? বিভিন্ন চ্যানেল আছে তো। সব চ্যানেল বন্ধ হয়ে গেছে। আর রাষ্ট্র আছে না? আমরা সন্দেহ করতেছি এতগুলো টাকা কিভাবে যায়? কাকে দেব? কারণ টাকাটা কোথায় যাচ্ছে? কি জন্য যাচ্ছে? একটা ব্যাখ্যা থাকে দেখেন। নাই কিন্তু। এইজন্য বললাম নর্থ ইস্ট কিন্তু অতীতে অনেক রিপোর্ট করেছিল। নির্বাচনের আগে। মিস্টার চন্দন নন্দী ছিল।
আমি দেখেছি এই বাংলার টক শো যারা আছে, যারা টক শো পরিচালনা করতেছে, পাগল হয়ে গেল তাকে আনার জন্য। আমাকে বলে আমি তার সাথে বৈঠক করব না। হু ইজ হি টু টক অন বাংলাদেশ উইথ আস? কারণ সে তো গুজব ছড়াচ্ছে এখানে। এবং তার একটি কথাও কিন্তু প্রমাণিত হয়নি। হয় নাই? তিনি সাংবাদিকতা করেন বহুদিন ধরে। ভালো পত্রিকা আছে, টাইমস অফ ইন্ডিয়াতে এডিটর হিসেবে আছেন। তাহলে টেলিগ্রাফও কি লেখেন। মানে কি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে? কি এমন ঘটনা ঘটেছে যার জন্য ব্যাংকারই সাংবাদিক বলতেছি। এটা আমি বলতে যাব কেন? হাসিনা বলতে যাব কেন? সারোয়ার বলতে যাব। কি হচ্ছে আমরা জানি? যেহেতু সরকার একটা প্রোটেকশন দিচ্ছে, সাংবাদিক যাবে না। আমরা সন্দেহ করতেছি কিছু একটা ঘটছে। কিন্তু ঘটা যাই ঘটুক না কেন, ঘটতে হলে ৩ টা লেয়ার আগাতে, টায়ার আগাতে হবে কিন্তু। ফাইনাল টায়ারটা হচ্ছে আমেরিকার ফেডারেল ব্যাংক। উনি যদি টাকাটা ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে ফেডারেল ব্যাংকের এখানে কোন কারসাজি আছে। সব বুঝে নেন কিন্তু এগুলো। এই সমস্ত নিয়ে আজকে দেখলাম আমেরিকান অ্যাম্বাসেডর দেখা করলো। এটা নিয়েও কথা হচ্ছে। উনি কেন গেলেন? তো উনি যেতে পারেন। উনি তো বলছেন আমি গেছি একটা বিদেয়ী সাক্ষাৎকার, আরেকটা হচ্ছে আমেরিকান লেটেস্ট ডলারের যে আমদানির অবস্থা দেখতে গেছি। কারণ ডোনাল্ড লু আসতেছে, আনতে পারেন। এগুলোই তো রুটিনও হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই কিন্তু। যেহেতু কথাটা উঠেছে, অতীতেও কিন্তু সরকার স্বীকার করে নাই। প্রকাশ পাওয়ার পরে স্বীকার করছে। তো মানুষ তো সন্দেহ করতেই পারে যে সরকার ধামাচাপা দিচ্ছে, একসময় প্রকাশ পাবে। আর যদি প্রকাশ পেয়ে যায়, আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমার কাছে প্রধান আসামি হবে আমেরিকান ফেডারেল ব্যাংক, রিজার্ভ ব্যাংক, যিনি টাকাটা ছেড়ে দিলেন। কার কথা দিলেন, কিভাবে দিলেন, কিসের সিকিউরিটি আপনার কাছে আছে? আর না যেয়ে থাকে, তাহলে গুজব, আমার বলার কিছু নাই। তো সুতরাং এটা নিয়ে আমি বেশি কিছু বলব না। এটা পুরো এখানে শেষ করলাম। আমাদের মূল বক্তব্যটা ছিল এখানে ডোনাল্ডুর সফরটা। এখন এই সফর কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পরে নতুন একটা খেলা এখানে আছে। যেহেতু ধরে নেওয়া হচ্ছে ভারতের পরবর্তী সরকার মোদি। এই পর্যন্ত ফলাফল যা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার গঠনে মূল ভূমিকা থাকবে বিজেপি। বিভিন্ন স্টেট গুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন দল আসবে, ছিন্ন বিচ্ছিন্ন আসবে এবং ইন্ডিয়া জোট যে কথাটা আসছে। আরেকটা হলো এনডিএ ২ টা জোট আসবে এখানে। প্রকারান্তে উনি যদি আসেন, তো প্রধানমন্ত্রী মে মাসে শেষে সফরে যাচ্ছে সে। জুন মাসে দেশে যাচ্ছে। অর্থাৎ তিনি মোদির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এখন চীনের সাথে ভারতের যে দ্বন্দ্ব তিস্তা ব্রিজ লাগছে কিন্তু। এবং শুধু তাই না, চীন ইতিমধ্যেই বলেছে, যেহেতু আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ব্রিজ করতেছে, কালভার্ট করতেছে, এগুলো করতেছি, এগুলি করে দেখা যাচ্ছে প্রকারান্তে ভারত সুবিধা পাচ্ছে। তার যোগাযোগ ব্যবস্থায়। এই পদ্মা ব্রিজ সে ব্যবহার করবে, যমুনা সে ব্যবহার করবে। অর্থাৎ ভারতের জন্য আমরা স্পেস তৈরি করে দিচ্ছি। অতএব ওই সমস্ত প্রজেক্টে কিন্তু আমরা নিরুৎসাহিত। দেখেন, ভূ-রাজনীতি পলিসি কেমনে চলতেছে। উন্নয়নের ক্ষেত্রে কিন্তু চীন একটা নতুন ধারণা দিয়ে দিছে। যে মনে হচ্ছে আমাদের স্ট্রাকচার গুলো ঠিক করতেছি, মেগা প্রজেক্ট এখানে ভারতের জন্য সুবিধা হচ্ছে। এখন চীনও কিন্তু অনেক ব্যাপারে একটু গড়িমসি শুরু করে দিছে। তো আগামীতে চীনের সাথে যে ভারতের একটা মুখোমুখি ব্যাপার না ঘটলেও একটা দ্বন্দ্ব কিন্তু বেঁধে গেছে। এবং এই দ্বন্দ্ব কিন্তু সহজে নিরসন সম্ভব না। কারণ চীনের সাথে আমাদের কিন্তু অনেক ঋণ হয়ে গেছে। অনেক কর্ম ঘটে গেছে কিন্তু। এবং চীন এবং ভারত, আমেরিকা, ইসরায়েল এরা কিন্তু একটা ব্লক থাকবে কিন্তু। এবং চীনকেও কিন্তু যাবে। এখন পর্যন্ত আমি যেটা মনে করি, এটা সারোয়ার স্বীকার করবে, সাব্বির স্বীকার করবে, যেটা হলো যে এখন পর্যন্ত কিন্তু চীন ভারতের দ্বন্দ্বটা প্রকাশ্যে আটক নেই। চীন তার এমএসএস তার গোয়েন্দা বাহিনী কাজ করতেছে, ভারতের র কাজ করতেছে। সবাই জানে র শক্তিশালী। অনেকে জানেই না যে এমএসএস কোথায় যেয়ে পৌঁছে। নতুন গবেষণা হচ্ছে তার উপরে। আমি সেদিন একটা সেমিনারে গেলাম। ইমতিয়াজ ইমতিয়াজের ইমতিয়ার ইমতিয়াজের সাথে বোধহয় চাইনিজ এমবাসি লিয়াজোয়ের যৌথভাবে করছিল। সেখানে চাইনিজ অ্যাম্বাসেডর আছে। বিষয়টা কি জানেন? ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ। মারাত্মক। বাংলাদেশের চায়নার ইমেজটা কেমন ওরা জানতে চাচ্ছে, রিসার্চ গবেষণা করতেছে। এই ইমেজটা কেন জানতে চাচ্ছে? চীন জানতে চাচ্ছে যে আমাদের সঙ্গে পাবলিক কিভাবে। এবং তারা ইতিমধ্যে বিভিন্ন পীর দলের ফকিরের সাথে যোগাযোগ করতেছে। কারণ তারা জানে কতগুলি স্পট আছে যেখানে বাংলাদেশের জনমত ক্রিয়েট করে। এবং সেখানেও কিন্তু ভারত সুকৌশলে বিভিন্নভাবে মনে করেন ওয়াজ মাহফিল, বয়ান এগুলি কিন্তু অনেকটা তারা কন্ট্রোল করে দিচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন মানে সংঘাত তকমা দিয়ে করে ফেলেছে কিন্তু। এখন আগামীতে যেটা ঘটবে, চীনের সাথে ভারতের একটা মৌন কোরিডর তৈরি হয়ে যাচ্ছে। এইখানে বাংলাদেশের ভূমিকাটা কি হবে? আমরা জানি না। চীনের চাওয়া আছে এখানে, পাওয়া আছে এখানে। আবার সেই সোনা দিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে কেন? চীনকে কিন্তু মানা করে দিতে দিব না ভাই। অনেক কিছু তো দিব না কইছি, আবার চীনও বলছে আমরা এগুলো করতে পারব না। প্রজেক্ট অনেকগুলো। কারণ সে ২৭ টা প্রকল্প ছিল শি জিনপিং এর আসে ২০১৬ সালে।
সবগুলো তো আগেনি। যারা বলতেছেন চিটিং করতেছেন, চীন কয় নাম্বার আছে? এখনো কিন্তু ১ নাম্বার আছে কারা? ওয়ার্ল্ড ব্যাংক আসেন, কারা আছে IMF কারা আছে? আমেরিকা, জাপান। ও আছে ৫ নাম্বারে। চীন কিন্তু উন্নয়ন পার্টনার 5 এটা কিন্তু আমরা অনেকেই ডেটা দিয়ে বলি না কিন্তু। সুতরাং জাপান আগে আছে তো। রাশিয়া তো যেহেতু মাতাবাড়ি এক রূপপুর দিয়ে আগে আছে সে।